আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরেকটি ভিডিওতে উচ্চারণের ক্লাসে। আজকে আমরা দেখাবো হলো ল ফলার নিয়ম। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম র ফলা এর নিয়ম। ল ফলার নিয়মও র ফলার নিয়মের মতো দুইটা, 1 নম্বর 2 নম্বর নিয়ম। প্রথমটা হচ্ছে আদ্য ল ফলা এর নিয়ম। যদি কোনো শব্দে আদ্য ল ফলা থাকে, অর্থাৎ যদি কোনো শব্দে প্রথমে ল ফলা থাকে, তাহলে কি হবে? ওই ল ফলার উচ্চারণটা পাওয়া যাবে। তার মানে আদ্য ল ফলার উচ্চারণটা ওই আদ্য র ফলার মতোই সবসময় পাওয়া যায়। দেখো এখানে দেওয়া আছে উপরে র ফলা। আদ্য র ফলার উচ্চারণ যেমন সবসময় পাওয়া যায়, আদ্য ল ফলার উচ্চারণটা সবসময় পাওয়া যাবে, তাই দিলাম টিক চিহ্ন। আদ্য ল ফলা যার সাথে যুক্ত থাকবে সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা পাওয়া যাবে, এই জন্য দিলাম টিক চিহ্ন, এবং তার সাথে একটা ওকার হবে। যদি অন্য কোনো কার না থাকে, অন্য কোনো কার থাকলে সেই কার দিব, অন্য কোনো কার না থাকলে আমরা ওকার দিব। যেমন দেখো একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি, প্লাবন। প্লাবন শব্দে পর সাথে ল আছে, তাই এই পর উচ্চারণটাও হইল, লর উচ্চারণটাও হইল। এই যে এই ব্যঞ্জনের উচ্চারণটাও হবে, আবার লফলার উচ্চারণটাও হবে। তাই ব্যঞ্জনের উচ্চারণটাও হলো, লফলার উচ্চারণটাও হলো। একটা ওকারও হওয়ার কথা ছিল, কিন্তু সেই ওকারটা হইল না কেন? কারণ দেখো এই পয়ে ল এই যুক্ত বর্ণের সাথে একটা আকার আছে, আকার আছে বলে আমাকে ওই আকারটাই দিতে হইলো, ওকার আমার দেয়া গেল না, গেল এটা। এরপর দেখো এই যে বর সাথে একটা ওকার হয়েছে এখানে, প্লাবন। এই বর সাথে কেন ওকার হলো? এই নিয়মটা হচ্ছে স্বরেয় নিয়ম। স্বরেয় নিয়ম যেহেতু আমরা এখনো করাই নাই, তাই এটা এখন অনেকেই বুঝতে পারবা না। স্বরেয় নিয়মটা আমরা যখন করব তখন এটা আশা করি সবাই বুঝতে পারবো, এখানে বর সাথে কেন ওকার হলো। তবে একটা জিনিস মনে রাখবা, একটু বলে দেখি যদি তোমাদের মনে থাকে আর কি। আকারের পরে কোনো অকার আসলে সেই অকারের উচ্চারণ সবসময় ওকার হয়। এখানে দেখো এই বর সাথে একটা অ আছে, একটা অ আছে। এই অর আগেই পয়লর সাথে একটা আকার আছে, আকারের পরের অ এর উচ্চারণ সবসময় কি হয়? ওকার হয়। এই জন্য কিন্তু আমরা দেখো এই যে এটা ভারত উচ্চারণ করি, ভারত শব্দে আকার আছে, আকারের পরে এই র সাথে যে অটা, এই অটার উচ্চারণ ওকার হয়ে যায়। তার মানে আকারের পরের অ সবসময় ওকার উচ্চারণ হয়, এই জন্য আমরা বলি ভারত। এরপর আমরা বলি বাদল, এরপর আমরা বলি রাঘব। প্রত্যেকটাতে দেখো আকার আগে আছে, এই জন্য তার পরের অটা ওকার হচ্ছে। একই কারণে এখানে তোমার এই যে প্লাবনের প্রথমে আকার আছে, এই আকারের কারণে পরের বর অটা ওকার হয়ে গেল বো। এবং সবার শেষে ন যেহেতু একটা ব্যঞ্জন বর্ণ, এবং ওইখানে আমার উচ্চারণটা থেমে যায়, উচ্চারণটা শেষ হয়ে যায়, তাই ওই ন নিচে হসন্ত হয়ে গেল প্লাবন। গেল এটা। আমি আরেকটা উদাহরণ দিয়েছি, স্লোথ। এই স্লোথ শব্দ অর্থ কি? ধীর গতি সম্পন্ন। এখন এখানে দেখো তালব বর্ষার সাথে লফলা যুক্ত হয়েছে। এখন আমরা একটা সাইড নোটে নিয়ম বলেছিলাম, এই যে দেখো এই নিয়মটা বলেছিলাম, তালব বসার সাথে রফলা, নফলা, লফলা এবং তালব বসার সাথে রিকার এরা যুক্ত হইলে ওই তালব বসার উচ্চারণ সবসময় দন্ত স্বর মতো হয়ে যায়। তাহলে যেহেতু এইখানে তালব বসার সাথে একটা লফলা যুক্ত হয়েছে, তা এই তালব বসাটা দন্ত স হয়ে যাবে। তাহলে প্রথমে তালব বসা দন্ত স হইলো, বা এক কথায় লফলার সাথে যে যুক্ত ব্যঞ্জনটা, এই ব্যঞ্জনের উচ্চারণটা হইল। এখন আমরা কি বলেছি? লফলার নিজের উচ্চারণ হবে, তাহলে এই লফলার উচ্চারণটা ওই যে এর নিচে হবে, এবং একটা কি হবে? এই ব্যঞ্জনের সাথে একটা ওকার হবে। তাহলে এই ল ফলা যেই ব্যঞ্জনের সাথে যুক্ত, এই যুক্ত ব্যঞ্জনের সাথে একটা ওকারও হবে, যে একটা ওকার দিলাম। এইখানে কেন ওকার হলো দেখো, কারণ এখানে দেখো তালব বর্ষা ল ফলার সাথে কোনো কার নাই। আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, এরকম কোনো কার নাই। যেহেতু কোনো কার নাই, তাই এখানে আমাকে ওকার দিতে হইলো। কিন্তু এখানে প্লাবনে পয়লর সাথে একটা আকার ছিল বলে আমাকে ওই আকারটাই দিতে হয়েছিল, আমি ওকার দিতে পারি নাই। এইখানে যেহেতু তালব বর্ষা লফলার সাথে কোনো কার নাই, এখানে আমি ওকারটা দিলাম। এরপর আসো সবার শেষে থ। উচ্চারণ হবে কত? স্লোথ। কিন্তু উচ্চারণটা স্লোথ না, উচ্চারণটা হচ্ছে স্লোথ। কেন স্লোথ হয়? কারণ হচ্ছিল এটা একটা অ্যাজেক্টিভ, বা বাংলায় বললে হয় বিশেষণ। বিশেষণবাচক কোন শব্দে বা অ্যাজেক্টিভ টাইপের কোন শব্দে শেষে যদি ত, থ, দ, ধ, দন্ত ন এরা থাকে, তাহলে অ্যাজেক্টিভ হলে ওই শব্দটার ওই ত, থ, দ, ধ, দন্ত নর সাথে একটা ওকার হয়। আর যদি ওটা নাউন হয়, তাহলে ওখানে একটা হসন্ত হয়। তার মানে মনে রাখবা, শব্দের শেষে ত, থ, দ, ধ, দন্ত ন এরা থাকলে, ওটা যদি নাউন হয় তাহলে তাদের নিচে হসন্ত হয়, নাউন না হয়ে অ্যাজেক্টিভ হইলে তার সাথে একটা ওকার হয়। যেহেতু স্লোথ মানে ধীরগতি সম্পন্ন, এটা একটা অ্যাজেক্টিভ, তাই এখানে এই থর সাথে শেষে হসন্ত না হয়ে একটা ওকার হবে। নিয়ম অনুযায়ী যেহেতু শব্দ শেষে ব্যঞ্জন বর্ণ থাকলে আমরা জানি কি হয়? হসন্ত হয়। যেমন এই যেখানে প্লাবন, শব্দ শেষে একটা ন ছিল ব্যঞ্জন বর্ণ, তাই আমি হসন্ত দিয়েছিলাম এই শেষে প্লাবন, কিন্তু এইখানে সেটা হবে না। এই জন্য এখানে কি হচ্ছে? স্লোথ, শেষে আমাকে ওকার দিতে হচ্ছে, কারণ এটা অ্যাজেক্টিভ। শব্দ শেষে ত, থ, দ, ধ, দন্ত ন এরা থাকলে
তোমার অ্যাডজেক্টিভ হইলে ওই ত থ দ ধ দন্ত নর সাথে ওকার দিতে হবে। আর যদি নাউন হয় তাহলে আমি হসন্ত দিব। কেমন? যেমন দেখো এই শব্দটা খেয়াল করো, অতীত। এখানেও দেখো শব্দের শেষে একটা ত আছে। এখন দেখতে হবে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ। দেখো অতীত একটা কালের নাম। আমরা জানি আমাদের টেন্স অনুযায়ী কাল 3 প্রকার হয় বা টেন্স 3 প্রকার হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার মানে এটা হচ্ছে একটা কালের নাম। যেহেতু এটা কালের নাম তাই অতীত একটা নাউন। আর যেহেতু এটা নাউন তাই শেষে এই তর নিচে হসন্ত হবে। তাই এটার উচ্চারণটা যেরকম হবে অতীত, শেষে এই যে শেষে হসন্ত হবে। কেন? কারণ এটা একটা নাউন বাচক শব্দ। কিন্তু যদি নাউন না হয়ে এটা ইয়া হয়, অ্যাডজেক্টিভ হয়, যেমন ধর আমি যদি একটা শব্দ বলি আহত বা নিহত, এই আহত এখানে শেষে তোর সাথে আবার ওকার হবে। নিহত, নিহত এখানে শেষে তোর সাথে ওকার হবে। কেন? কারণ আহত এবং নিহত দ্বারা একটা মানুষের অবস্থা বোঝাচ্ছে। আর দোষ গুণ অবস্থা বোঝালে কি হয়? ওটা অ্যাডজেক্টিভ। তার মানে আহত এবং নিহত হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এখানে শব্দের শেষে তর সাথে ওকার হবে। আর নাউন হওয়ার কারণে অতীত শব্দের শেষে তর নিচে হসন্ত হলো। ঠিক একই কারণে এখানে শ্লোথ শব্দে আমরা হসন্ত দিতে পারলাম না, যেহেতু শ্লোথ একটা অ্যাডজেক্টিভ বাচক শব্দ, তাই শেষে ওকার দিতে হইলো। এই গেল আমাদের আদ্য লফলায়ের নিয়ম। এখন দেখো আমরা আসি মধ্যর অন্ত লফলার নিয়মে। যদি কোনো শব্দে মধ্য এবং অন্ত লফলা থাকে তাহলে ওই মধ্যর অন্ত লফলার উচ্চারণ সবসময় পাওয়া যাবে। এবং মধ্যর অন্ত লফলা যার সাথে তার উচ্চারণ তো পাওয়া যাবেই, এবং সে কি হবে? ডাবল হবে। কারণ কি? আমরা জানি মধ্যর অন্ত ফলাগুলার কাজই হচ্ছে তার সাথে যুক্ত ব্যঞ্জনকে ডাবল করে দেয়া। যেমন দেখো একটা উদাহরণ, অম্লান। অম্লান শব্দের মাঝখানে একটা লফলা, সেটা হচ্ছে মধ্য লফলা। এই মধ্য লফলার নিজের উচ্চারণ হবে, এবং এই মধ্য লফলা তার সাথে যুক্ত যে ব্যঞ্জন ম, এই মটাকে ডাবল করবে। যেমন দেখো এখানে অর উচ্চারণটা তো প্রথমে অ হইলো, এরপরে এই ল ফলার প্রভাবে মটা ডাবল হইলো। এই যে ম ডাবল হচ্ছে, ম ডাবল হইলো। ম ডাবল হওয়ার পরে দেখো প্রথমটায় হসন্ত হইলো, পরেরটায় ওকার হওয়ার কথা। কারণ আমরা জানি কোনো ব্যঞ্জন ডাবল হলে প্রথমটা হসন্ত হয়, পরেরটা ওকার হয়। এখানে দেখো এই যে ম এ ল এর সাথে একটা আকার ছিল, আকার আছে বলে এখানে ওকার দিতে পারবো না, আমাকে ওই আকারটাই দিতে হবে। দিলাম আমি ওই আকারটা। এবং কি বলেছি? যেহেতু মধ্যর অন্ত লফলা উচ্চারণ সবসময় পাওয়া যাবে, তাহলে এই ল ফলাটা আমি কোথায় বসাবো? এই মর নিচে তো ফাঁকা জায়গা নাই, এখানে আমি হসন্ত দিয়ে দিয়েছি। তাহলে এই ল ফলাটা এখন এই মর নিচে বসবে, অম্লান। ওকে। একইভাবে দেখো এই যে অন্ত লফলা অম্ল, এই যে দেখো অম্ল, অ টাওয়ার মতো থাকলো, এটা হচ্ছে অন্ত লফলা। অন্ত লফলা নিজের উচ্চারণ তো হবেই, কিন্তু অন্ত লফলা কি করবে? আগে ওর সাথে যুক্ত ব্যঞ্জনটাকে অর্থাৎ এই মটাকে ডাবল করবে। তাহলে ম এই লফলার প্রভাবে ম ডাবল হবে। এই যে ম ডাবল হলো। কোন ব্যঞ্জন ডাবল হলে প্রথমটা কি হয়? হসন্ত, পরেরটা কি হয়? ওকার। যেহেতু এখানে ময়লার সাথে অন্য কোনো কার নাই, তাই এখানে মাস্ট বি ওকার হবে। এবং আমরা কি বলেছি? অন্ত লফলার উচ্চারণ সবসময় পাওয়া যাবে, অন্ত লফলার উচ্চারণটা পাওয়া যাবে। তো এই লফলার উচ্চারণটা পাওয়া যাবে কোথায় বসবে? এই মনে যেহেতু ফাঁকা জায়গা নাই, এখানে তো হসন্ত, তাই লফলাটা এইখানে বসবে, অম্ল। সেই ঘটনাটা এখানে ঘটেছে, দেখো অম্ল, এটা হচ্ছে অম্লান। এ হচ্ছে আমাদের লফলার নিয়ম। আমরা আগামী ক্লাসে শিখবো জ ফলা এর নিয়ম, এবং সেই জ ফলা এর নিয়মের মধ্য দিয়ে আমাদের ফলা এর উচ্চারণ শেষ হবে। যতগুলা ফলা আছে আমাদের সব ফলা এর উচ্চারণ শেষ হবে আমাদের। এরপর আমরা যাব স্বরেয় এবং একারের উচ্চারণ, এবং স্বরেয় এবং একারের উচ্চারণের মধ্য দিয়ে আমাদের উচ্চারণের রুলস এবং সূত্রর ব্যাপারগুলো শেষ হবে মূলত। এরপর আমরা আরেকটা ক্লাস দেব, যেখানে আমরা বিগত বছরের বিভিন্ন বোর্ডের বেশ কিছু প্রশ্ন আমরা সলভ করব, এবং সেই প্রশ্ন সলভিং এর মধ্য দিয়েই মূলত এই উচ্চারণের বিগত যতগুলো রুলস আমরা এই ক্লাসে শেখালাম, সেই রুলস গুলো প্র্যাকটিস হয়ে যাবে। এবং এরপরে তোমরা বাসায় যদি এগুলো নিয়মিত এই রুলস গুলোর আলোকে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকো, আশা করি উচ্চারণের জড়তা এবং ভুল ভ্রান্তি যা হয় তোমাদের সেগুলো কেটে যাবে সবার। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।